শ্রোতা বন্ধুরা, আজ আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবদাসের পঞ্চম পর্ব থেকে পাঠ শুরু করছি। এর আগে দুটি পর্বে আপনারা চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত শুনেছেন। গল্প পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। পার্বতী এই 13 বছরে পা দিয়াছে, ঠাকুর মাতা এই কথা বলেন। এই বয়সে শারীরিক সৌন্দর্য অকস্মাৎ যেন কোথা হইতে ছুটিয়া আসিয়া কিশোরীর সর্বাঙ্গ ছাইয়া ফেলে। আত্মীয় স্বজন হঠাৎ একদিন চমকিত হইয়া দেখিতে পান যে তাহাদের ছোট মেয়েটি বড় হইয়াছে। তখন পাত্রাস্থা করিবার জন্য বড় তাড়াহুড়ো আলোচনা চলিতেছে। জননী বড় বিষণ্ণ, কথায় কথায় স্বামীকে শোনাইয়া বলেন, তাই তো, পারুকে আর তো রাখা যায় না। তাহারা বড়লোক নহেন, তবে ভরসা এই যে মেয়েটি অতিশয় সুশ্রী। জগতে রূপের যদি মর্যাদা থাকে তো পার্বতীর জন্য ভাবিতে হইবে না। আরও একটি কথা আছে, সেটা এইখানে বলিয়া রাখি। চক্রবর্তী পরিবারে ইতিপূর্বে কন্যার বিবাহে এতটুকু চিন্তা করিতে হইত না, পুত্রের বিবাহে করিতে হইত। কন্যার বিবাহে পণ গ্রহণ করিতেন এবং পুত্রের বিবাহে পণ দিয়া মেয়ে ঘরে আনিতেন। নীলকণ্ঠের পিতাও তাহার কন্যার বিবাহে অর্থ গ্রহণ করিয়াছিলেন, কিন্তু নীলকণ্ঠ স্বয়ং এই প্রথাটাকে ঘৃণা করিতেন। তাহার আদৌ ইচ্ছা ছিল না যে পার্বতীকে বিক্রয় করিয়া অর্থ লাভ করিবেন। পার্বতীর জননী একথা জানিতেন, তাই স্বামীকে কন্যার জন্য তাগাদা করিতেন। ইতিপূর্বে পার্বতীর জননী মনে মনে একটা দুরাশাকে স্থান দিয়াছিলেন। ভাবিয়াছিলেন দেবদাসের সহিত যদি কোনো সূত্রে কন্যার বিবাহ ঘটাইতে পারেন। এ আশা যে নিতান্ত অসম্ভব তাহা মনে হইত না। ভাবিলেন দেবদাসকে অনুরোধ করিলে বোধহয় কোনো সুরাহ হইতে পারে। তাই বোধহয় নীলকণ্ঠের জননী কথায় কথায় দেবদাসের মাতার কাছে কথাটা এইরূপে পাড়িয়াছিলেন, আহা বৌমা, দেবদাসে আর আমার পারুতে কি ভাব, এমনিটি কই কোথাও তো দেখা যায় না। দেবদাসের জননী বলিলেন, তার হবে না খড়ি, দুজনে ভাই বোনের মতোই যে একসঙ্গে মানুষ হয়ে এসেছে। হ্যাঁ মা, হ্যাঁ, তাই তো মনে হয়। যদি দুজনের এই দেখা না কেন বৌমা, দেবদাস যখন কলকাতায় গেল, বাছা তখন সবে 8 বছরের। সেই বয়সেই ভেবে ভেবে যেন কাঠ হয়ে গেল। দেবদাসের একখানা চিঠি এলে সেখানা যেন একেবারে ওর জপমালা হয়ে উঠত। আমরা সবাই তো তা জানি। দেবদাসের জননী মনে মনে সমস্ত বুঝিলেন, একটু হাসিলেন। এ হাসিতে বিদ্রূপ কতটুকু প্রচ্ছন্ন ছিল জানি না, কিন্তু বেদনা অনেকখানি ছিল। তিনিও সব কথা জানিতেন, পার্বতীকেও ভালোবাসিতেন, কিন্তু বেচাকেনা ঘরের মেয়ে যে, তার উপর আবার ঘরের পাশে কুটু, ছি ছি। বলিলেন, খুড়ি, কর্তার তো একেবারে ইচ্ছা নয় এই ছেলেবেলায় বিশেষ পড়াশোনার সময় দেবদাসের বিয়ে দেন। তাই তো কর্তা আমাকে এখনো বলেন, বড় ছেলে দ্বিজদাসের ছেলেবেলায় বিয়ে দিয়ে কি সর্বনাশটাই করলে, লেখাপড়া একেবারে হলো না। পার্বতীর ঠাকুরমা একেবারে অপ্রতিভ হইয়া পড়িলেন, তবু কহিলেন, তা তো সব জানি বৌমা, কিন্তু কি জানো পারু, শেঠের বাছা একটু অমনি নেড়ে চেড়ে বটে, আর বারন্ত গরণও বটে। তাইতে তাইতে যদি নারায়ণের অমত
দেবদাসের জননী বাধা দিলেন, বলিলেন, না খুড়ি, এ কথা আমি তাকে বলতে পারবো না। দেবদাসের এ সময় বিয়ের কথা পারলে তিনি কি আমার মুখ দেখবেন? কথাটা এইখানেই চাপা পড়িয়া গেল, কিন্তু স্ত্রী লোকের পেটে কথা থাকে না। দেবদাসের জননী কর্তার খাবার সময় কথাটা পারিয়া বলিলেন, পারুর ঠাকুরমা আজ তার বিয়ের কথা পেড়েছিলেন। কর্তা মুখ তুলিলেন, বলিলেন, হ্যাঁ, পারুর বয়স হলো বটে, শীঘ্র বিবাহ দেওয়াই কর্তব্য। তাহলে তো আজ কথা পেরেছিলেন। বললেন, দেবদাসের সঙ্গে যদি। স্বামী ভ্রুকুঞ্চিত করিলেন, তুমি কি বললে? আমি আর কি বলবো, দুজনের বড় ভাব, কিন্তু তাই বলে কি বেচা কেনা? চক্রবর্তী ঘরের মেয়ে আনতে পারি, তাতে আবার বাড়ির পাশে কুটু, ছি ছি। কর্তা সন্তুষ্ট হইলেন, কহিলেন, ঠিক তাই, কুলের কি মুখ হাসাবো? এসব কথায় কান দিও না। গৃহিণী শুষ্ক হাসি হাসিয়া কহিলেন, না, আমি কান দিইনি, কিন্তু তুমিও যেন ভুলে যেও না। কর্তার গম্ভীর মুখে ভাতের গ্রাস তুলিয়া বলিলেন, তাহলে এত বড় জমিদারি কোন কালে উড়েছে তো? জমিদারি তাহার চিরদিন থাকুক, তাহাতে আপত্তি নাই, কিন্তু পার্বতীর দুঃখের কথাটা বলি। যখন এই প্রস্তাবটা নিতান্ত অগ্রাহ্য করিয়া নীলকণ্ঠের কানে গেল, তখন তিনি মাকে ডাকিয়া তিরস্কার করিয়া বলিলেন, মা, কেন এমন কথা বলতে গিয়েছিলে? মা চুপ করিয়া রহিলেন। নীলকণ্ঠ কহিতে লাগিলেন, মেয়ের বিয়ে দিতে আমাদের পায়ে ধরে বেড়াতে হয় না, বরং অনেকেই আমার পায়ে ধরবে। মেয়ে আমার কুৎসিত নয়। দেখো, তোমাদের বলে রাখলুম, 1 সপ্তাহের মধ্যেই আমি সন্ধে ঠিক করে ফেলব। বিয়ের ভাবনা কি? কিন্তু যাহার জন্য পিতা এত বড় কথাটা বলিলেন, তাহার যে মাথায় বাজ ভাঙিয়া পড়ল। ছোটবেলা হইতেই তাহার একটা ধারণা ছিল যে দেবদাদু উপর তাহার একটু অধিকার আছে। অধিকার কেহ যে হাতে তুলিয়া দিয়াছে তাহা নয়। প্রথম সে নিজেও ঠিকমতো কিছুই বুঝিতে পারে নাই। অজ্ঞাতসারে অশান্ত মন দিনে দিনে এই অধিকারটি এমন নিঃশব্দে অথচ এতই দৃঢ় করিয়া প্রতিষ্ঠিত করিয়া লইয়াছিল যে বাহিরে যদিও একটা বাহ্য আকৃতি তাহার এতদিন চোখে পড়ে নাই, কিন্তু আজ এই হারানোর কথা উঠিতেই তাহার সমস্ত হৃদয় ভরিয়া একটা ভয়ানক তুফান উঠিতে লাগিল। কিন্তু দেবদাসের সম্বন্ধে এই কথাটা কি খাটানো যায় না? ছেলেবেলায় যখন সে পার্বতীর উপর দখল পাইয়াছিল, তখন তাহা সে পরিপূর্ণভাবেই উপভোগ করিয়াছিল। কিন্তু কলিকাতায় গিয়া কর্মের উৎসাহে ও অন্যান্য আমোদ আহ্লাদের মধ্যে পার্বতীকে সে অনেকটা ছাড়িয়াই দিয়াছিল। কিন্তু সে জানিত না যে পার্বতী তাহার সেই একঘেয়ে গ্রাম্য জীবনের মধ্যে নিশিদিন শুধু তাহাকেই ধ্যান করিয়া আসিয়াছে। শুধু তাই নয়, সে ভাবিত, ছেলেবেলা হইতে যাহাকে নিতান্ত আপনার বলিয়াই জানিয়াছিল, ন্যায় অন্যায় সমস্ত আবদারি এতদিন যাহার উপর খাটাইয়া লইয়াছে, যৌবনে প্রথম ধাপটিতে পা দিয়েই তাহা হইতে এমন অকস্মাৎ পিছলাইয়া পড়িতে হইবে না। কিন্তু তখন কে ভাবিত বিবাহের কথা? কে জানিত সেই কিশোর বন্ধন বিবাহ ব্যতীত কোনো মতেই চিরস্থায়ী করিয়া রাখা যায় না, বিবাহ হইতে পারে না। এই সংবাদটা পার্বতীর হৃদয়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা তাহার বুকের ভিতর হইতে যেন ছিঁড়িয়া ফেলিবার জন্য টানাটানি করিতে লাগিল। কিন্তু দেবদাসকে সকাল বেলাটায় পড়াশোনা করিতে হয়, দুপুরবেলা বড় গরম, ঘরের বাহির হওয়া যায় না।
শুধু বিকেল বেলাটাতেই ইচ্ছা করিলে একটু বাহির হইতে পারা যায়। এই সময়টাতেই কোনো দিন বা সে জামা কাপড় পরিয়া ভালো জুতা পায়ে দিয়া ছড়ি হাতে ময়দানে বাহির হইত। যাইবার সময় চক্রবর্তীদের বাড়ির পাশ দিয়েই যাইত। পার্বতী উপরে জানালা হইতে চক্ষু মুছিতে মুছিতে তাহা দেখিত। কত কথা মনে পড়িত দুজনেই বড় হইয়াছে, দীর্ঘ প্রবাসের পর পরের মতো এখন পরস্পরকে বড় লজ্জা করে। দেবদাস সেদিন অমনি চলিয়া গিয়াছিল, লজ্জা করিতেছিল, তাই ভালো করিয়া কথাই কহিতে পারে নাই। এটুকু পার্বতীর বুঝিতে বাকি ছিল না। দেবদাসও প্রায় এমনি করিয়া ভাবে। মাঝে মাঝে তাহার সহিত কথা কহিতে, তাহাকে ভালো করিয়া দেখিতে ইচ্ছা হয়, কিন্তু অমনি মনে হয় ইহা কি ভালো দেখাইবে। এখানে কলিকাতার সেই কোলাহল নাই, আমোদ আহ্লাদ, থিয়েটার, গান বাজনা নাই। তাই কেবলই তাহার ছেলেবেলার কথা মনে পড়ে সেই পার্বতী এই পার্বতী হইয়াছে। পার্বতী মনে করে সেই দেবদাস এখন এই দেবদাস বাবু হইয়াছে। দেবদাস এখন প্রায় চক্রবর্তীদের বাটিতে যায় না। কোনো দিন যদি বা সন্ধ্যার সময় উঠোনে দাঁড়াইয়া ডাকে, খুড়িমা কি হচ্ছে? খুড়িমা বলেন, এসো বাবা, বসো। দেবদাস অমনি কহে, না থাক খুড়িমা, একটু ঘুরে আসি। তখন পার্বতী কোনো দিন বা উপরে থাকে, কোনো দিন বা সামনে পড়িয়া যায়। দেবদাস খুড়িমার সহিত কথা কহে, পার্বতী ধীরে ধীরে সরিয়া যায়। রাত্রে দেবদাসের ঘরে আলো জ্বলে। গ্রীষ্মকালের খোলা জানালা দিয়া পার্বতী সেদিকে বহুক্ষণ হয়তো চাহিয়া থাকে, আর কিছুতেই দেখা যায় না। পার্বতী চিরদিন অভিমানিনী। সে যে ক্লেশ সহ্য করিতেছে, ঘুণাগ্রে কথা কেহ না বুঝিতে পারে পার্বতীর ইহা কায়মন চেষ্টা। আর জানাইয়াই বা লাভ কি? সহানুভূতি সহ্য হইবে না, আর তিরস্কার লাঞ্ছনা, তা তার চেয়ে তো মরণ ভালো। মনোরমার গত বৎসর বিবাহ হইয়াছে, এখনও সে শ্বশুর বাড়ি যায় নাই, তাই মাঝে মাঝে বেড়াইতে আসে। পূর্বে দুই সখীতে মিলিয়া মাঝে মাঝে এইসব কথাবার্তা হইত, এখনো হয়, কিন্তু পার্বতী আর যোগ দেয় না। হয় চুপ করিয়া থাকে, না হয় কথা উল্টাইয়া দেয়। পার্বতীর পিতা কাল রাত্রে বাটি ফিরিয়াছেন। এ কয়দিন তিনি পাত্র স্থির করিতে বাহিরে গিয়াছিলেন। এখন বিবাহের সমস্ত স্থির করিয়া ঘরে আসিয়াছেন। প্রায় ২০-২৫ ক্রোশ দূরে বর্ধমান জেলায় হাতিপোতা গ্রামের জমিদারি পাত্র। তাহার অবস্থা ভালো, বয়স ৪০-এর নিচেই। গত বৎসর স্ত্রী বিয়োগ হইয়াছে, তাই আবার বিবাহ করিবেন। সংবাদটা যে বাটির সকলের চিত্তরঞ্জন করিয়াছিল তাহা নহে, বরং দুঃখের কারণই হইয়াছিল। তবে একটা কথা এই যে, ভুবন চৌধুরীর নিকট হইতে সর্বরকমে প্রায় ২-৩ হাজার টাকা ঘরে আসিবে, তাই মেয়েরা চুপ করিয়াছিলেন। একদিন দুপুরবেলা দেবদাস আহারে বসিয়াছিল। মা কাছে বসিয়া কহিলেন, পারুর যে বিয়ে। দেবদাস মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কবে? এই মাসেই। কাল মেয়ে দেখে গেছে, বর নিজেই এসেছিল। দেবদাস কিছু বিস্মিত হইল, কই, আমি তো কিছু জানি নে মা। তুমি আর কি করে জানবে? বর দোজবরে বয়স হয়েছে, তবে বেশ টাকা কড়ি নাকি আছে, পারু সুখে স্বচ্ছন্দে থাকতে পারবে। দেবদাস মুখ নিচু করিয়া আহার করিতে লাগিল। তাহার জননী পুনরায় কহিতে লাগিলেন, ওদের ইচ্ছা ছিল এই বাড়িতে বিয়ে দেয়। দেবদাস মুখ তুলিল। তারপর জননী হাসিলেন, ছি, তা কি হয়? একে বেচা কেনা ছোট ঘর,
তাতে আবার ঘরের পাশে বিয়ে। ছি ছি বলিয়া মা কষ্ট কুঞ্চিত করিলেন। দেবদাস তাহা দেখিতে পাইল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া মা পুনরায় কহিলেন, কর্তাকে আমি বলেছিলাম। দেবদাস মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, বাবা কি বললেন? কি আর বলবেন, এত বড় বংশের মুখ হাসাতে পারবেন না, তাই আমাকে শুনিয়ে দিলেন। দেবদাস আর কথা কহিল না। সেই দিন দ্বীপ্রহরে মনোরমা ওর পার্বতীতে কথোপকথন হইয়াছিল। পার্বতীর চোখে জল মনোরমা বোধ করি এইমাত্র মুছিয়াছে। মনোরমা কহিল, তবে উপায় বোন? পার্বতী চোখ মুছিয়া কহিল, উপায় আর কি? তোমার বরকে তুমি পছন্দ করে বিয়ে করেছিলে। আমার কথা আলাদা। আমার পছন্দ ছিল না, অপছন্দ হয়নি, তাই আমার কোনো কষ্টই ভোগ করতে হয় না। কিন্তু তুমি যে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছ বোন। পার্বতী জবাব দিল না, ভাবিতে লাগিল। মনোরমা কি ভাবিয়া ঈষৎ হাসিয়া কহিল, পারু, বরটির বয়স কত? কার বরটির? তোর। পার্বতী একটু হিসাব করিয়া বলিল, বোধহয় 19। মনোরমা অতিশয় বিস্মিত হইল, কহিল, সে কি, এই যে শুনলুম প্রায় 40। এবারে পার্বতীও একটু হাসিল, কহিল, মনোদিদি, কত লোকের বয়স 40 থাকে, আমি কি তার হিসাব রাখি? আমার বরের বয়স 19-20 এই পর্যন্ত জানি। মুখ পানে চাহিয়া মনোরমা জিজ্ঞাসা করিল, কি নাম রে? পার্বতী আবার হাসিয়া উঠিল, এতদিনে বুঝি তাও জানো না? কি করে জানব? জানো না? আচ্ছা বলি দিই। একটু হাসিয়া একটু গম্ভীর হইয়া পার্বতী তাহার কানের কাছে মুখ আনিয়া বলিল, জানিস নে, শ্রী দেবদাস। মনোরমা প্রথমে একটু চমকাইয়া উঠিল, পরে ঠেলিয়ে দিয়ে বলিল, আর ঠাট্টার কাজ নেই। নাম কি এই বেলা বল, আর তো বলতে পারবি নে। এই তো বললুম। মনোরমা রাগ করিয়া কহিল, যদি দেবদাস নাম, তবে কান্নাকাটি করে মরছিস কেন? পার্বতী সহসা মলিন হইয়া গেল, কি যেন একটু ভাবিয়া বলিল, তা বটে, আর তো কান্নাকাটি করব না। পারো কি? সব কথা খুলে বল না বোন, আমি কিছুই বুঝতে পারলুম না। পার্বতী কহিল, যা বলবার সবই তো বললুম, কিন্তু কিছুই যে বোঝা গেল না রে। যাবেও না বলিয়া পার্বতী আর একদিকে মুখ ফিরাইয়া রহিল। মনোরমা ভাবিল, পার্বতী কথা লুকাইতেছে, তাহার মনের কথা কহিবার ইচ্ছা নাই, বড় অভিমান হইল। দুঃখিত হইয়া কহিল, পারু, তোর যাতে দুঃখ, আমার তো তাই তো বোন। তুই সুখী হ, এই তো আমার আন্তরিক প্রার্থনা। যদি কিছু তোর লুকোনো কথা থাকে, আমাকে বলতে না চাস, বলিস নে, কিন্তু এমন করে আমাকে তামাশা করিস নে। পার্বতী দুঃখিতা হইল, কহিল, ঠাট্টা করিনি দিদি। যতদূর নিজে জানি ততদূর তোমাকেও বলেছি। আমি জানি আমার স্বামীর নাম দেবদাস, বয়স 19-20, সেই কথাই তো তোমাকে বলেছি। কিন্তু এই যে শুনলুম তোর আর কোথায় সন্ধি ঠিক হয়েছে। ঠিক আর কি, ঠাকুরমার সঙ্গে তো আর বিয়ে হবে না, না হলে আমারই সঙ্গে হবে। আমি তা কই খবর শুনিনি। মনোরমা যাহা শুনিয়াছিল তাহা এখন বলিতে গেল। পার্বতী তাহাকে বাধা দিয়া বলিল, ওসব শুনেছি, তবে দেবদাস তোকে? কি আমাকে? মনোরমা হাসি চাপিয়া বলিল, তবে স্বয়ংবরা বুঝি?
লুকিয়ে লুকিয়ে পাকা বন্দোবস্ত করা হয়ে গেছে। কাঁচা পাকা এখনো কিছুই হয়নি। মনোরমা ব্যথিত স্বরে কহিল, তুই কি বলিস পারু? কিছুই তো বুঝতে পারিনি। পার্বতী কহিল, তাহলে দেবদাসকে জিজ্ঞাসা করে তোমায় বুঝিয়ে দেবই। কি জিজ্ঞাসা করবে? সে বিয়ে করবে কিনা তাই? পার্বতী ঘাড় নাড়িয়ে বলিল, হ্যাঁ তাই। মনোরমা ভয়ানক আশ্চর্য হইয়া কহিল, বলিস কি পারু? তুই নিজে একথা জিজ্ঞাসা করবি? দোষ কি দিদি? মনোরমা একেবারে অবাক হইয়া গেল। বলিস কি রে, নিজে? নিজেই, নইলে আমার হয়ে আর কে জিজ্ঞাসা করবে দিদি? লজ্জা করবে না? লজ্জা কি? তোমাকে বলতে লজ্জা করলুম? আমি মেয়ে মানুষ, তো সই, কিন্তু সে যে পুরুষ মানুষ, পারু। এবার পার্বতী হাসিয়া কহিল, তুই সই, তুমি আমার, কিন্তু তিনি কি পর? যে কথা তোমাকে বলতে পারি সে কথা কি তাকে বলা যায় না? মনোরমা অবাক হইয়া মুখ পানে চাহিয়া রহিল। পার্বতী হাসি মুখে কহিল, মনোদিদি, তুই মিছে মিছে মাথায় সিঁদুর পরিস। কাকে স্বামী বলে তাই জানিস নে। তিনি আমার স্বামী না হলে, আমার সমস্ত লজ্জা শরমের অতীত না হলে আমি এমন করে মরতে বসতুম না। তাছাড়া দিদি, মানুষ যখন মরতে বসে তখন সে কি ভেবে দেখে বিষটা তেতো কি মিষ্টি? তার কাছে আমার কোনো লজ্জা নাই। মনোরমা মুখ পানে চাহিয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, তোকে কি বলবি? বলবি যে পায়ে স্থান দাও? পার্বতী মাথা নাড়িয়ে বলিল, ঠিক তাই বলবো দিদি। আর যদি সে স্থান না দেয়? এবার পার্বতী বহুক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পর কহিল, তখনকার কথা জানি নে দিদি। বাটি ফিরিবার সময় মনোরমা ভাবিল, ধন্য সাহস, ধন্য বুকের পাটা, আমি যদি মরেও যাই তো এমন কথা মুখে আনতে পারিনি। কথাটা সত্য, তাই তো পার্বতী বলিয়াছিল, ইহারা অনর্থক মাথায় সিঁদুর পরে, হাতে নোয়া দেয়। শ্রোতা বন্ধুরা, দেবদাস উপন্যাসের পঞ্চম পর্ব এতক্ষণ শুনলেন। এবারে শুনবেন ষষ্ঠ পর্ব। রাত্রি বোধহয় 1টা বাজিয়া গিয়াছে। তখনও ম্লান জ্যোৎস্না আকাশের গায়ে লাগিয়াছে। পার্বতী বিছানার চাদরে আপদ মস্তক মুড়ি দিয়া ধীর পদক্ষেপে সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া আসিল। চারিদিকে চাহিয়া দেখিল, কেহ জাগিয়া নাই। তাহার পর দ্বার খুলিয়া নিঃশব্দে পথে আসিয়া উপস্থিত হইল। পাড়া গ্রামের পথ একেবারে স্তব্ধ, একেবারে নির্জন। কাহারও সাক্ষাতের আশঙ্কা ছিল না। সে বিনা বাধায় জমিদার বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল। দেউরির উপর বৃদ্ধ দারোয়ান কিষণ সিং খাটিয়া বিছাইয়া তখনও তুলসীদাসী রামায়ণ পড়িতেছিল। পার্বতীকে প্রবেশ করিতে দেখিয়া চোখ না তুলিয়াই কহিল, কে? পার্বতী বলিল, আমি। দ্বারবাঞ্জি কণ্ঠস্বরে বুঝিল স্ত্রীলোক। দাসী মনে করিয়া সে আর কোনো কথা জিজ্ঞাসা না করিয়া সুর করিয়া রামায়ণ পড়িতে লাগিল। পার্বতী চলিয়া গেল। গ্রীষ্মকাল। বাহিরে উঠানের উপর কয়েকজন ভৃত্য শয়ন করিয়াছিল। তাহাদের মধ্যে কেহ বা নিদ্রিত, কেহ বা অর্ধ জাগরিত। তন্দ্রার ঘোরে কেহ বা পার্বতীকে দেখিতে পাইল, কিন্তু দাসী ভাবিয়া কথা কহিল না। পার্বতী নির্বিঘ্নে ভিতরে প্রবেশ করিয়া সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেল। এ বাটির প্রতি কক্ষ, প্রতিটি গবাক্ষ তাহার পরিচিত।
দেবদাসের ঘর চিনিয়া লইতে তাহার বিলম্ব হইল না। কপাট খোলা ছিল এবং ভিতরে প্রদীপ জ্বলিতেছিল। পার্বতী ভিতরে আসিয়া দেখিল দেবদাস শয্যায় নিদ্রিত। শিয়রের কাছে কি একখানা বই তখনও খোলা পড়িয়াছিল। ভাবে বোধ হইল সে এইমাত্র যেন ঘুমাইয়া পড়িয়াছে। দীপ উজ্জ্বল করিয়া দিয়া সে দেবদাসের পায়ের কাছে আসিয়া নিঃশব্দে উপবেশন করিল। দেয়ালের গায়ে বড় ঘড়িটা শুধু টক টক শব্দ করিতেছে। ইহা ভিন্ন সমস্ত নিস্তব্ধ, সমস্ত সুপ্ত। পায়ের উপর হাত রাখিয়া পার্বতী ধীরে ধীরে ডাকিল, দেবদা। দেবদাস ঘুমের ঘরে শুনিতে পাইল কে যেন ডাকিতেছে। চোখ না চাহিয়া সাড়া দিল, ও দেবদা। এবার দেবদাস চোখ রগড়াইয়া উঠিয়া বসিল। পার্বতীর মুখে আবরণ নাই। ঘরে দীপ উজ্জ্বলভাবে জ্বলিতেছে। সহজেই দেবদাস চিনিতে পারিল, কিন্তু প্রথমে যেন বিশ্বাস হইল না। তাহার পর কহিল, এ কি, পারু নাকি? হ্যাঁ, আমি। দেবদাস ঘড়ির পানে চাহিয়া দেখিল। বিস্ময়ের উপর আরো বিস্ময় বাড়িল। কহিল, এত রাত্রে? পার্বতী উত্তর দিল না, মুখ নিচু করিয়া বসিয়া রহিল। দেবদাস পুনরায় জিজ্ঞাসা করিল, এত রাত্রে কি একলা এসেছ নাকি? পার্বতী বলিল, হ্যাঁ। দেবদাস উদ্বেগে আশঙ্কায় কণ্টকিত হইয়া কহিল, বলো কি, পথে ভয় করেনি? পার্বতী মৃদু হাসিয়া কহিল, ভূতের ভয় আমার তেমন করে না। ভূতের ভয় না করুক, কিন্তু মানুষের ভয় তো করে। কেন এসেছ? পার্বতী জবাব দিল না, কিন্তু মনে মনে কহিল, এ সময় আমার তাও বুঝি নেই। বাড়ি ঢুকলে কি করে, কেউ দেখেনি তো? দারোয়ান দেখেছে। দেবদাস চক্ষু বিস্ফারিত করিল, দারোয়ান দেখেছে? আর কেউ? উঠানে চাকরেরা শুয়ে আছে, তাদের মধ্যেও বোধহয় কেউ দেখে থাকবে। দেবদাস বিছানা হইতে লাফাইয়া উঠিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। কেউ চিনতে পেরেছে কি? পার্বতী কিছু মাত্র উৎকণ্ঠা প্রকাশ না করিয়া অত্যন্ত সহজভাবে বলিল, তারা সবাই আমাকে জানে, হয়তোবা কেউ চিনে থাকবে। বলো কি, এমন কাজ কেন করলে পারু? পার্বতী মনে মনে কহিল, তা তুমি কেমন করে বুঝবে? কিন্তু কোনো কথা কহিল না, অধোবদনে বসিয়া রহিল। এত রাত্রে, ছি ছি, কাল মুখ দেখাবে কেমন করে? মুখ নিচু করিয়াই পার্বতী বলিল, আমার সে সাহস আছে। কথা শুনিয়া দেবদাস রাগ করিল না, কিন্তু নিরতিশয় উৎকণ্ঠিত হইয়া বলিল, ছি ছি, এখনো কি তুমি ছেলে মানুষ আছো? এখানে এইভাবে আসতে কি তোমার কিছুমাত্র লজ্জা বোধ হইল না? পার্বতী মাথা নাড়িয়ে বলিল, কিছু না। কাল তোমার লজ্জায় কি মাথা কাটা যাবে না? প্রশ্ন শুনিয়া পার্বতী তীব্র অথচ করুণ দৃষ্টিতে দেবদাসের মুখপানে ক্ষণকাল চাহিয়া থাকিয়া অসংকোচে কহিল, মাথা কাটাই যেত, যদি না আমি নিশ্চয়ই জানতুম আমার সমস্ত লজ্জা তুমি ঢেকে দেবে। দেবদাস বিস্ময়ে হতবুদ্ধি হইয়া বলিল, আমি? কিন্তু আমি কি মুখ দেখাতে পারব? পার্বতী তেমনি অবিচলিত কণ্ঠে উত্তর দিল, তুমি? কিন্তু তোমার কি দেবদা? একটুখানি মৌন থাকিয়া পুনরায় কহিল, তুমি পুরুষ মানুষ। আজ না হয় কাল তোমার কলঙ্কের কথা সবাই ভুলবে। দুদিন পর কেউ মনে রাখবে না কবে কোন রাত্রে হতভাগিনী পার্বতী তোমার পায়ের উপর মাথা রাখবার জন্য সমস্ত তুচ্ছ করে এসেছিল। ও কি পারু? আর আমি? মন্ত্রমুগ্ধের মতো দেবদাস কহিল, আর তুমি? আমার কলঙ্কের কথা বলছো? না, আমার কলঙ্ক নেই।
তোমার কাছে গোপনে এসেছিলাম বলেই যদি আমার নিন্দে হয় সেই নিন্দে আমার গায়ে লাগবে না। ও কি পারু, কাঁদছো? দেবতা, নদীতে কত জল, অত জলেও কি আমার কলঙ্ক চাপা পড়বে না? সহসা দেবদাস পার্বতীর হাত দুখানি ধরিয়া ফেলিল। পার্বতী! পার্বতী দেবদাসের পায়ের উপর মাথা রাখিয়া অবরুদ্ধ স্বরে বলিয়া উঠিল, এইখানে একটু স্থান দাও দেবদা। তাহার পর দুইজনেই চুপ করিয়া রহিল। দেবদাসের পা বহিয়া অনেক ফোঁটা অশ্রু শুভ্র শয্যার উপর গড়াইয়া পড়িল। বহুক্ষণ পরে দেবদাস পার্বতীর মুখ তুলিয়া ধরিয়া বলিল, পারু, আমাকে ছাড়া কি তোমার উপায় নেই? পার্বতী কথা কহিল না, তেমনি করিয়া পায়ের উপর মাথা পাতিয়া পড়িয়া রহিল। নিস্তব্ধ ঘরের মধ্যেই শুধু তাহার অশ্রু ব্যাকুল ঘন দীর্ঘশ্বাস দুলিয়া দুলিয়া ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। টং টং করিয়া ঘড়িতে 2টা বাজিয়া গেল। দেবদাস ডাকিল, পারু। পার্বতী রুদ্ধ কণ্ঠে বলিল, কি? বাপ মায়ের একেবারে অমত, তা শুনেছ? পার্বতী মাথা নাড়িয়া জবাব দিল যে সে শুনিয়াছে। তাহার পর দুইজনেই চুপ করিয়া রহিল। বহুক্ষণ অতিবাহিত হইবার পর দেবদাস দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, তবে আর কেন? জলে ডুবিয়ে মানুষ যেমন করিয়া অন্ধকারে মাটি চাপিয়া ধরে, সেটা কিছুতেই ছাড়িতে চাহে না, ঠিক তেমনি করিয়া পার্বতী অজ্ঞানের মতো দেবদাসের পা দুটি চাপিয়া ধরিয়া রাখিল। মুখ পানে চাহিয়া কহিল, আমি কিছুই জানতে চাইনি দেবদা। পারু, বাপ মায়ের অবাধ্য হব? দোষ কি? হও, তুমি তাহলে কোথায় থাকবে? পার্বতী কাঁদিয়া বলিল, তোমার পায়ে। আবার দুইজনে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। ঘড়িতে 4টা বাজিয়া গেল। গ্রীষ্মকালের রাত্রি, আর অল্পক্ষণেই প্রভাত হইবে দেখিয়া দেবদাস পার্বতীর হাত ধরিয়া কহিল, চলো, তোমাকে বাড়ি রেখে আসি। আমার সঙ্গে যাবে? ক্ষতি কি? যদি দুর্নাম রটে, হয়তো কতকটা উপায় হতে পারবে। তবে চলো। উভয়ে নিঃশব্দ পদক্ষেপে বাহির হইয়া গেল।